রাতের আকাশটা আগুনে জ্বলা নক্ষত্রের অরণ্য। মাউন্টেন গ্লাস হাউসের পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে শুধু অন্ধকার আর সাগরের তরঙ্গের একটানা গর্জন শোনা যায়। এই পাহাড়ের পাথুরে ঘর পেরিয়ে আজ তিনজন এক বড় অভিযানে বের হবে, জ্যাসপার, থার্নিয়াস আর আলভিরা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জ্যাসপার, থার্নিয়াস আর আলভিরা একে অপরের দিকে তাকিয়ে সংকেতের অপেক্ষায়। মাউন্টেন গ্লাস হাউসের আলো দূর থেকে ক্ষীণতায় হারিয়ে যাচ্ছে। আজকের গন্তব্য বেইজিং, চীনের মিস্টার চ্যাংশিংয়ের ল্যাব, যেখানে ওয়াংলি আর ডক্টর আর্থার তাদের অপেক্ষায়। জ্যাসপার প্রথমে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সবাই প্রস্তুত তো? সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে। থ্যারেনিয়াস ছোট্ট হাসি দিয়ে জবাব দিল, আমরা প্রস্তুত প্রিন্স অরিজিন। অ্যালভিরা কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে চলো, আজকের রাতটাই হবে আমাদের জন্য পৃথিবীতে সেরা রাত। তিনজনের চোখ এক মুহূর্তের জন্য আকাশের দিকে উঠল। তারপরই একসঙ্গে তাদের দেহ ভিন্ন আকার নিতে শুরু করলো। জ্যাসপারের চেহারা বদলে গেল বিশাল শক্তিশালী সবুজ ড্র্যাগনের রূপে। থ্যারেনিয়াসের গাঢ় ধূসর রঙের ড্র্যাগন রূপে বিশাল ডানা মেলে, আর আলভিরা রূপালী ড্র্যাগন শরীরে এক সৌন্দর্যের মুহূর্ত প্রতীক হয়ে উঠল। তারা তিনজন আকাশে উড়ে উঠল, বিশাল ডানা বাতাস কেটে সামনে এগিয়ে যাচ্ছে। সাগরের ওপর দিয়ে উড়তে উড়তে তাদের প্রতিটি ডানা ঝাপটায় পানি ছিটকে পড়ছে নিচে। তারা শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে। বেজিংয়ের প্রান্তে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। দূর থেকে শহরের আলোর ঝলকানি দেখা যাচ্ছে। জ্যাসপার গর্জন দিয়ে তাদের সংকেত দিল, নামার সময় হয়েছে, সবাই সাবধান। তারা তিনজন মাটির কাছাকাছি এসে নিজেদের ড্র্যাগন রূপ থেকে আবার মানব রূপ ধারণ করল। তারা দ্রুত রাস্তার পাশে দাঁড়ানো ডক্টর আর্থারের গাড়ির দিকে এগিয়ে গেল। ডক্টর আর্থার ইতিমধ্যেই প্রস্তুত, চোখে এক ধরনের রহস্যময় চাহনি। জ্যাসপার সংক্ষিপ্ত কণ্ঠে বলল, সব ঠিক আছে? ডক্টর আর্থার হালকা হাসি দিয়ে জবাব দিল, এখন পর্যন্ত সব পরিকল্পনা মাফিক চলছে। তারা গাড়িতে উঠে বসে বেইজিংয়ের আলোয় ঢাকা শহর পেরিয়ে তাদের সামনে অপেক্ষা করছে এক নতুন অধ্যায়, এক রহস্যময় রাতের মিটিং। গাড়িটি ধীরে ধীরে থামলো ফিওনার বাড়ির সামনে। চারপাশের পরিবেশ ছিল স্তব্ধ, একদম নীরব। পুরো বাড়ি জনমানবহীন, এক অদ্ভুত শূন্যতায় ভরা। বাড়িটির সামনের বাগান, যা একসময় প্রাণচাঞ্চল্য ভরা ছিল, আজ মৃতপ্রায় মনে হচ্ছে। জ্যাসপার, থার্নিয়াসের আর আলভিরা একে একে গাড়ি থেকে নেমে এলো। ডক্টর আর্থার তাদের পিছু নিলেন। সামনের গেটে কয়েকজন সশস্ত্র গার্ড আধুনিক যন্ত্রের সাহায্যে তাদের স্ক্যান করলো। প্রতিটি যন্ত্রের ঝিকঝিক আলো তাদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করলো। কেউ কোনো আপত্তি তুলল না। জ্যাসপারের চোখ দ্রুত চারপাশ পর্যালোচনা করছিল। সে ফিস করে বলল, সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, তবে ভেতরে কি অপেক্ষা করছে সেটা জানা নেই। ডক্টর আর্থার মৃদু মাথা ঝাঁকালেন, তার মুখে এক চিলতে চাপা উদ্বেগ। এখানে যা চলছে তা কল্পনার বাইরে। তারা গার্ডদের অনুমতি নিয়ে বাগান পেরিয়ে বাড়ির পেছনের দিকে এগিয়ে গেল। ডক্টর আর্থার একটি ছোট্ট প্যানেলের দিকে এগিয়ে গেলেন। সেখানে একটি পাসকোড ইনপুট করার পরপরই দরজাটি
গভীর এক শব্দে খুলে গেল। দরজার ওপাশে ছিল একটি সংকীর্ণ সিঁড়ি, যা গভীরভাবে নিচের দিকে নেমে গেছে। সিঁড়ির প্রতিটি ধাপে তাদের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। মনে হচ্ছিল প্রতিটি শব্দ তাদের ধৈর্যর পরীক্ষা করছে। নিচে নামতেই তাদের সামনে এক অত্যাধুনিক গবেষণাগার নাম উন্মুক্ত হলো। জ্যাসপার এর আগে যখন এই ল্যাবে এসেছিল তখন গবেষণাগার উপরেই ছিল, কিন্তু আজকে সিঁড়ির নিচে। এই সিক্রেট গবেষণাগার আজকেই উন্মুক্ত হলো। গ্লাসে ঘেরা কক্ষের ভেতরে আলো ঝলমল করছে। মেঝে থেকে ছাদ পর্যন্ত নানা ধরনের যন্ত্রপাতি সাজানো। সেখানে ওয়াংলি একটি ডেস্কে বসে গভীর মনোযোগে কাজ করছে। তার হাত দ্রুত চলছিল। একটি স্ক্রিনে মনে হলো সময়ের সাথেই প্রতিযোগিতায় নেমেছে। জ্যাসপারের চোখ সজাগ হয়ে উঠল, তার কণ্ঠ গভীর, অটল। ওয়াংলি কী পরিকল্পনা করছে সেটা এখনই জানা দরকার। অ্যালভিরা আস্তে করে বলল, কিছু একটা ঠিক নেই। এই নীরবতা আড়ালে কিছু একটা তো পরিকল্পনা হচ্ছে প্রিন্স। ওয়াংলি তাদের উপস্থিতি অনুভব করলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার প্রতিটি নড়াচড়া ছিল নিখুঁত আর কৌশলগত। মনে হলো তার চারপাশের জগৎ অদৃশ্য। ডক্টর আর্থার আস্তে করে কানে ফিসফিস করে বললেন, সাবধান, কোনো ভুল করা যাবে না। জ্যাসপার এগিয়ে গেল, তার চোখে এক ধরনের শীতল দৃঢ়তা। এই মুহূর্তে ল্যাবের বাতাসে উত্তেজনা আর দ্বন্দ্বের ঝড় বইছে। এই গবেষণাগারে কী চলছে তা আবিষ্কার করাই এখন তাদের একমাত্র লক্ষ্য। ডক্টর আর্থারের সাথেই জ্যাসপারের আগের সব কিছু পরিকল্পনা করা ছিল। আর্থার তো জ্যাসপারের হিপনোটাইজের শিকার, তাই জ্যাসপারের নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। ডক্টর আর্থার দরজার পাশে দাঁড়িয়ে গভীর গলায় বললেন, মিস্টার ওয়াংলি, আমরা এসে গেছি। ওয়াংলি মাথা তুলে তাদের দিকে তাকালেন। তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস আর ঠান্ডা প্রবলতা। মৃদু হাসি দিয়ে বললেন, ভেতরে আসুন, বসুন সবাই। তারা একে একে বসে পড়ল। চারপাশের পরিবেশ ভারী আর অস্বস্তিকর ছিল। প্রতিটি শব্দ পরিকল্পনা করে উচ্চারিত হচ্ছে। ওয়াংলি নিজেও তাদের সামনে চেয়ারে বসলেন। তিনি একটু সময় নিলেন, তারপর একটি গভীর দৃষ্টিতে জ্যাসপার, আলভিরা আর থারেনিয়াসের দিকে তাকালেন। মৃদু কণ্ঠে বললেন, ওনারা তাহলে আপনার সেই পার্টনার? ডক্টর আর্থার মাথা নেড়ে সম্মতি জানালেন। হ্যাঁ, এরা লিওন গ্রে জ্যাসপারের দিকে তাকিয়ে ও তারপর থারেনিয়াসের দিকে ইশারা করে বলল, ড্যানিয়েল ব্ল্যাক। আর অ্যালভিরাকে পরিচয় করালো সিরেনা হোয়াইট নামে। পরিচয়ের সময় তিনজনকেই অন্য নামে পরিচিত করল। তাদের আসল পরিচয় গোপন থাকল। ওয়াংলি তাতে বিন্দুমাত্র অবাক হলেন না। তার মুখে সেই একই নিয়ন্ত্রিত অভিব্যক্তি। কিছুক্ষণ নীরব থাকার পর ওয়াংলি সোজাসাপটা গলায় বললেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কাজ দ্রুত শেষ করতে হবে। কারণ আপনারা জানেন এই ড্র্যাগনের ভাই এখনও পৃথিবীতে আছে। ও যতদিন আছে ততদিন ঝুঁকি কমছে না। তার ঠোঁটের কোণে এক ধরনের কৌশলী হালকা হাসি ফুটে উঠল। তাই আজ রাতেই অ্যাথিরিয়ান সমস্ত শক্তি সঞ্চয় করার কাজ শেষ করতে হবে। আমি প্রয়োজনীয় সব ব্যবস্থাই করে রেখেছি। আমাদের আর দেরি করা যাবে না। জ্যাসপারের ঠোঁটের কোণে সামান্য টান পড়ল। তার চোখে এক ঝলক রহস্যময় দৃঢ়তা ফুটে উঠল। ভেতরে ভেতরে তার মন অস্থির হয়ে উঠল। বাইরে থেকে সে ছিল স্থির। তার দৃষ্টিতে চ্যালেঞ্জের আভাস ফুটে উঠল।
এর মাঝেই এক অবর্ণনীয় নীরবতা ঘিরে ফেলেছিল। হঠাৎ জ্যাসপারের কণ্ঠ শোনা গেল, তীক্ষ্ণ, জিজ্ঞাসু, মিস্টার চ্যাংশিং কোথায়? ওয়াংলি চোখের কোণে এক ঝলক চিন্তা ভাসিয়ে ঠান্ডা স্বরে জবাব দিলেন, সে চেয়েছিল ড্রাগনকে মুক্ত করতে, তার নাতনিকে ফিরিয়ে আনতে। তার এই উদ্দেশ্য আমার জন্য বিপজ্জনক ছিল, তাই তাকে আটকে রাখা হয়েছে। ওয়াংলির কথা এক মুহূর্তে বাতাসে ভেসে উঠল, আর পুরো ঘরটি যেন ঘুরে দাঁড়িয়ে গিয়েছিল এক অদৃশ্য উত্তেজনার সাথে। জ্যাসপারের চোখে কোনো অনুভূতি ছিল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টি, যেটি প্রত্যেকটি শব্দ গভীরভাবে শোষণ করছিল। থ্যারেনিয়াস নিচু স্বরে আলভিরার দিকে ফিসফিস করে বলল, সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু একটা এত নির্বিঘ্ন কেন? কোনো ফাঁদ আছে কি না দেখতে হবে। অ্যালভিরা গভীর মুখে মাথা নাড়ল। রাতের আবরণে তাদের লক্ষ্য যত স্পষ্ট হয়ে উঠছে, ততই উত্তেজনার ঘটনাটা ছড়িয়ে পড়ছে চারপাশে। জ্যাসপার পকেটের ভেতর আঙুল চালিয়ে অনুভব করল তার আনা ডিভাইসটি, সাইনেটেক্স হ্যাক মডিউল, ভেনাসের অত্যাধুনিক প্রযুক্তির গর্ব। ছোট্ট হ্যাক্সাগোনাল আকৃতির এই ধাতব চিপটি দেখতে খুবই সাধারণ, কিন্তু এর ক্ষমতা ছিল অপ্রতিরোধ্য। ধাতব পৃষ্ঠে ভেনাসীয় প্রাচীন চিহ্ন খোদাই করা, যার মাঝখানে একটি নীলচে আলো ক্ষীণভাবে জ্বলছিল। ল্যাবের নিরাপত্তা বেষ্টনীর মাঝে বসে থাকা এই ডিভাইস ছিল জ্যাসপারের একমাত্র ভরসা। জ্যাসপার ডিভাইসটি পকেটের ভেতর আড়াল করে রাখল। সাইনেটিক্স হ্যাক মডিউল অ্যাক্টিভ করার জন্য এইটি সঠিক সময় নয়, পরিকল্পনা মাফিক এগোতে হবে। ওয়াংলি কিছু আঁচ করতে না পারে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ঠোঁটে হালকা হাসি খেলে গেল। এখন তাকে অপেক্ষা করতে হবে সঠিক মুহূর্তের জন্য। ওয়াংলি ইতিমধ্যে নির্দেশ দিয়েছে অ্যাথেরিয়ানকে সামনে আনার জন্য। ল্যাবের ভেতর ভারী যন্ত্রপাতির আওয়াজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠল। কাচের দেয়ালে ওপারে দেখা গেল একটি বড় কাচের ধাতব বাক্স ধীরে ধীরে উপর থেকে নেমে আসছে। ভেতরে অ্যাথেরিয়ানের অর্ধচেতনা অবস্থায় শুয়ে থাকা মানব দেহ স্পষ্ট দেখা যাচ্ছে। জ্যাসপারের চোখ অ্যাথেরিয়ানের দিকে নিবদ্ধ হলো। অ্যাথেরিয়ানের গা নীল রং ধারণ করছে, তবে হালকা আঁশগুলো নিস্তেজ হয়ে গেছে, তার ভেতরের শক্তি শুকিয়ে গেছে। পাশে থ্যারেনিয়াস আর অ্যালভিরা নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তাদের ভঙ্গিমায় সতর্কতা। ওরা জানত যে কোনো মুহূর্তে পরিস্থিতি জটিল হতে পারে। ওয়াংলি গর্বিত ভঙ্গিতে বলল, অ্যাথেরিয়ানের শক্তি সম্পূর্ণরূপে সঞ্চয় করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আজকের রাতেই আমরা এক নতুন যুগের সূচনা করব। জ্যাসপার ঠান্ডা চোখে ওয়াংলির দিকে তাকালো। চেয়ারের পেছনে হেলান দিয়ে মৃদু হেসে বলল, নিশ্চিতভাবেই আজকের রাতটি ঐতিহাসিক হবে, তবে আগে আমাদের কাজটা নিখুঁতভাবে করতে হবে, তাই না? ওয়াংলি তার কথায় একমত জানিয়ে সায় দিল। তার পুরো মনোযোগ এখন অ্যাথেরিয়ানের দিকে। এই ফাঁকে জ্যাসপার তার পকেটের ভেতর ডিভাইসটি অ্যাক্টিভ করল। ছোট্ট নীল আলো এক মুহূর্তের জন্য জ্বলে উঠল, আর তৎক্ষণাৎই নিভে গেল। ডিভাইসটি এখন পুরো ল্যাবের সিস্টেমে নিঃশব্দে প্রবেশ করছে, কোনো অ্যালার্ম না বাজিয়ে। জ্যাসপার জানে ডিভাইসটি ধীরে ধীরে পুরো নেটওয়ার্ক হ্যাক করে ফেলবে।
তবে আপাতত তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তার লক্ষ্য এথিরিয়ানকে মুক্ত করা। আর সেই সুযোগটি তৈরি হবে ঠিক তখনই যখন ওয়াংলি তার নিজের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত থাকবে। ল্যাবের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। এক মুহূর্তের জন্য চারপাশের সব কিছু স্থির হয়ে গেল। জ্যাসপারের পকেটের ডিভাইসটি তার কম্পন শুরু করেছিল, ঠিক যেন নিজেকে প্রস্তুত মুহূর্তেই ডিভাইসটি সক্রিয় হয়ে পুরো ল্যাবের সিস্টেমে প্রবেশ করলো। কাচের বক্সের ভেতরে রাখা এথিরিয়ানের ওপরে সুরক্ষামূলক রাসায়নিক আবরণ ধীরে ধীরে তার কার্যকারিতা হারাতে শুরু করলো। গ্লাসের নীল রেখাগুলো দ্রুত নিস্তেজ হয়ে গেল। এর সাথে সাথেই পুরো ল্যাবের আলো এক ঝলক জ্বলে উঠে নিভে যায়। হঠাৎ করেই সব কিছু অন্ধকার। ওয়াংলি হতবাক হয়ে গেলেন। এটা কি হচ্ছে? সিস্টেম তো নিখুঁত ছিল। তিনি আতঙ্কে চিৎকার করলেন, তার গার্ডদের দিকে তাকিয়ে। জ্যাসপার তার সুযোগ কাজে লাগালো। অন্ধকারে তার চোখগুলো সবুজ আভা ছড়ালো, যা তাকে শিকারীর মতো পথ দেখালো। সে এক নিঃশব্দ লাফ দিয়ে ওয়াংলির সামনে উপস্থিত হলো। এবার তোমার পালা, জ্যাসপার গর্জে উঠল। তার ড্র্যাগনের শক্তি পুরোপুরি উন্মুক্ত করে থ্যারেনিয়াস আর অ্যালভিরা নিজেদের অবস্থান নিয়ে দ্রুত গার্ডদের সামনে দিতে শুরু করলো। ওয়াংলি পালানোর চেষ্টা করলো। ওয়াংলি পালানোর জন্য পা বাড়াতেই জ্যাসপার ড্র্যাগনের অসাধারণ গতি দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। তোমার আর পালানোর উপায় নেই, গম্ভীর কণ্ঠে বলল সে। জ্যাসপার এক হাতে মেঝেতে পড়ে থাকা একটি ভাঙা ধাতব টুকরো তুলে নিল। সেটি ছিল ল্যাবের একটি ভেঙে যাওয়া সরঞ্জামের অংশ। সে শক্তভাবে ওয়াংলির হাত ধরে পেছনের দিকে মোচড় দিল। ওয়াংলি যন্ত্রণায় কুঁকড়ে উঠল। থ্যারেনিয়াস, একটু সাহায্য লাগবে, জ্যাসপার নির্দেশ দিল। থ্যারেনিয়াস দ্রুত এগিয়ে এসে লেবের একটি ধাতব তার এনে দিল। একটি ছিল বৈদ্যুতিক তারের একটি মজবুত অংশ, যা জ্যাসপার দ্রুততার সাথে ওয়াংলির কবজি জুড়ে শক্ত করে পেঁচিয়ে বাঁধল। ওয়াংলি ফোঁস করে বলল, তোমরা কিছুই করতে পারবে না। আমি পুরো লেবের নিয়ন্ত্রণে ছিলাম, আর এখন সব ধ্বংস হয়ে যাবে। জ্যাসপার ঠান্ডা হাসল। তোমার পরিকল্পনা ধ্বংস হয়েছে ওয়াংলি। এখন দেখো কিভাবে আমরা তোমার তৈরি দুঃস্বপ্ন থেকে এথিরিয়ানকে মুক্ত করি। এরপর জ্যাসপার নিশ্চিত করলো, বাঁধন এমনভাবে শক্ত করা হয়েছে যে ওয়াংলি 1 ইঞ্চিও নড়তে পারবে না। এদিকে সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে থেথিরিয়ানের বন্দি গ্লাস বক্স পুরোপুরি ফেটে গেল। এথিরিয়ানের দেহ নিস্তেজ থেকে ধীরে ধীরে নড়াচড়া শুরু করলো। তার চোখ খুলে গেল। সেই মুহূর্তে জ্যাসপার বুঝতে পারল যুদ্ধ শুরু হয়েছে। জ্যাসপার এক মুহূর্তের জন্য দেরি না করে দ্রুত আর দৃঢ়ভাবে নির্দেশ দিল, এখনই ল্যাব থেকে বের হতে হবে আমাদের। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, একেবারে নিঃশব্দ অথচ শক্তিশালী। তার চোখের পলকও ফেলল না। মুহূর্তের মধ্যে সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করে নিয়েছে। ডক্টর আর্থার, থ্যারেনিয়াস, অ্যালভিরা সবাই তৎক্ষণাৎ তার নির্দেশে অনুসরণ করল। দ্রুততার সাথে ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। এই সময় কিছুই আর বদলাবে না। সমস্ত কিছুর শেষের দিকে পৌঁছানো হয়ে গেছে। এথিরিয়ান দুর্বল নিস্তেজ মানবদেহ থ্যারেনিয়াস আর কাঁধে তুলে নিল
অদৃশ্য হয়ে যাচ্ছে ল্যাবের প্রতিটি কোণ থেকে। জ্যাসপার ছিল সেই একমাত্র যার নজর সর্বত্র ছিল। তার দৃঢ় মনোভাব আর শারীরিক শক্তি একত্রে কাজ করছে। সে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কিন্তু একদিকে ওয়াংলি, যিনি এই মুহূর্তে চিৎকার করছে, তার হাহাকার কোনো সীমা মানে না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আমি তুমি আমাকে ফেলে যেও না, তোমরা তোমরা আমাকে ফেলে যেও না, প্লিজ। ওয়াংলির গলা কাঁপছে, উল্টো পুল্টো বকছে, চোখে দুঃখ আর রাগ। কিন্তু জ্যাসপারের দৃষ্টি তার দিকে একটু তাকালোও না। ভুলে গিয়েছিল তার চোখে কোনো দয়া বা করুণা ছিল না। তার ভেতরে ছিল এক ধরনের গ্ল্যাডিয়েটর মনোভাব, যে জানে শত্রুদের জন্য কোনো জায়গা নেই। ড্র্যাগন প্রিন্স জ্যাসপার অরিজিন কাউকে মাফ করে না, এক কঠোর স্বরে বলে উঠে জ্যাসপার। তার কথায় শেষ সিদ্ধান্ত ছিল অনেকটা পাথরের মতো, যে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সে আর সময় নষ্ট করতে চাইছিল না। দুনিয়ার সব শত্রু আর দুশ্মনকেই এক অবিশ্বাস্য দ্রুততায় নির্মূল করতে চেয়েছিল। জ্যাসপার আর তার দল লেবের প্রাচীরের দিকে এগোচ্ছিল। চূড়ান্ত বিপদের মুহূর্তে, যখন একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, সময় আর খালি ছিল না। শুধুমাত্র এক অবিচল সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করার মুহূর্ত ছিল। অ্যালভিরা থারিনিয়াসের হাত ধরে দ্রুত চলছিল। তার চোখে এক ধরনের চিন্তা ছিল, কিন্তু এখন কোনো কিছু ভাবার সময় ছিল না। অবশেষে তারা ল্যাব থেকে বেরিয়ে এলো রাস্তায়। এদিকে ল্যাবের ভেতর থেকে একটা তীব্র বিস্ফোরণের মতো শব্দ এলো। পুরো স্থলটি কেঁপে উঠল। জ্যাসপার জানতো তার পরিকল্পনা অনুযায়ী এখনই প্রতিটি অংশ পুড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর যতটুকু প্রয়োজনীয় ছিল তাও বিলীন হয়ে যাবে। যেভাবে ধ্বংস হবে লেব, সেভাবে প্রমাণগুলো মুছে যাবে। আর সে জানতো এতে একাধিক সমস্যাও সৃষ্টি হবে। তবে যেহেতু এর ফলাফল জানানো সম্ভব নয়, তাই সিদ্ধান্ত নেওয়া তাকে বাধ্য করেছিল। ওয়াংলি এখনও চিৎকার করে যাচ্ছে। তার যন্ত্রণা, তার অক্ষমতা, সব কিছু ভেঙে পড়ছে। কিন্তু জ্যাসপার, থারিনিয়াস, অ্যালভিরা, ডক্টর আর্থার তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নির্বিঘ্নে চলে যাচ্ছিল। তাদের পিছু নিয়ে আর কেউ নেই, শুধু নিঃশব্দ ধ্বংসের পেছনের কাহিনী বয়ে গিয়েছিল। অ্যাথেরিয়ানের অচেতন দেহ গাড়ির ওপর রাখা হলো। তার শ্বাস প্রশ্বাস কঠিনভাবে চলছিল। শরীরের এক কোণে দুর্বলতা স্পষ্ট। জ্যাসপার, অ্যালভিরা, থ্যারেনিয়াস আর ডক্টর আর্থার সবাই আশেপাশে দাঁড়িয়ে একে অপরকে দেখে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করছিল। ততক্ষণে ল্যাবের ধ্বংসাবশেষ যে ঝুঁকি ছিল তাও স্পষ্ট হয়ে গেছে। ডক্টর আর্থার তার সব চিন্তা একত্রিত করে গুরুতর স্বরে বলল, ওর যে অবস্থা, ওর শক্তি নিস্তেজ হয়ে গেছে। ওকে রক্ষা করতে হলে ওর ভেতরে ড্র্যাগন শক্তি স্থাপন করতে হবে। তারা সবাই চুপ কিছুক্ষণ সময় নিল। জ্যাসপার মনের মধ্যে দ্রুত চিন্তা করতে থাকে, এই মুহূর্তে যেভাবে সব কিছু বিপর্যস্ত, তেমন পরিস্থিতিতে কি কিছু করা সম্ভব? ল্যাব, যার ভেতর থাকা সকল প্রয়োজনীয় উপকরণ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদি কিছু করতে হয় তবে ভেনাসের ল্যাব ছাড়া আর কোথাও উপায় নেই। থ্যারেনিয়াস মাথা ঝাঁকালো, তার মুখে অবিশ্বাসের চিহ্ন। কিন্তু ল্যাব তো আরও নেই আর নেই।
আর যেভাবে সব কিছু ছড়িয়ে পড়ছে সেখানে যাওয়া অসম্ভব। ডক্টর আর্থার তখনই শান্তভাবে বলল, আমি জানি, ওকে আমাদের লন্ডনের ল্যাবে নিয়ে চলো। সেখানে উন্নত প্রযুক্তি রয়েছে যা এথিরিয়ানের শরীরে ড্রাগন শক্তি পুনঃস্থাপন করতে পারবে। জ্যাসপার অবিলম্বে তার সিদ্ধান্তে পৌঁছালো। তার চোখে তীক্ষ্ণ লক্ষ্য ছিল, তবে মনে কিছুটা দ্বিধা। এটা অনেক সময়ের ব্যাপার। যদি আমরা এখনও রওনা দিই তাও পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তখন জ্যাসপার গভীরভাবে চিন্তা করে বলল, অ্যালভিরা, থারেনিয়াস, আমাদের হাতে এখন সময় কম। আমাদের এখন ড্রাগন রূপে লন্ডনে যেতে হবে। অবশেষে যখন সময় ছিল একেবারেই কাছাকাছি, জ্যাসপার, থার্নিয়াস আর অ্যালভিরা একসঙ্গে ড্রাগন রূপে পরিণত হলো। তাদের শক্তিশালী ড্রাগন দেহগুলি আকাশে বাজ পড়ল, পৃথিবী কাঁপিয়ে তুলল। জ্যাসপার তার বিশাল পিঠে অ্যাথেরিয়ানের নিস্তেজ দেহটি নীল, আর থারেনিয়াস তার পিঠে ডক্টর আর্থারকে সতর্কভাবে স্থান দিল। আমাদের দ্রুততার সাথে যেতে হবে, জ্যাসপার বলল। তার তীক্ষ্ণ চোখের অদৃশ্য কোনো সংকেত ছিল। আকাশের বিশালতা তাদের নিচে কেমন অদৃশ্য হয়ে গেল। একে একে তারা খুব সতর্কতার সাথে আকাশে উঠতে শুরু করলো। তাদের ড্রাগন দেহটি দ্রুত গতি নিয়ে ছুটে চলল। তাদের গন্তব্য ছিল লন্ডন, আর সময় ছিল একেবারে কম। শেষে দীর্ঘ পথ পেরিয়ে তারা ডক্টর আর্থারের ল্যাবে সামনে পৌঁছালো। আকাশে অসীম গতি, পৃথিবীর সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যখন তারা আকাশে থেকে মাটিতে নেমে এলো তখন সব কিছু স্থির হয়ে গেল। জ্যাসপার দ্রুত তার ড্রাগন রূপ থেকে মানব রূপে পরিণত হলো। সঙ্গী সহ তাদের রূপান্তরের মধ্যে এক মুহূর্তের জন্য আকাশে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করলো। একে একে থেরেনিয়াস, আলভিরা তাদের ড্রাগন রূপ থেকে মানব রূপে ফিরল। এখানে সবাই নিরাপদ, ডক্টর আর্থার বললেন, তাদের চারপাশে শান্তি ফিরিয়ে এনে। তার চোখে অসীম চিন্তা ছিল, কেননা তারা জানতো এই মুহূর্তের পরেও অনেক কিছু অপেক্ষা করছে। কিন্তু তবুও তারা এখন ল্যাবের সামনে এই আশ্রয়ে পৌঁছাতে পেরিয়েছিল, যেখানে তাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে রক্তের শক্তি ও জ্ঞানকে কাজে লাগানোর উপর। ডক্টর আর্থার সজাগ পদক্ষেপে বিশাল ল্যাবের দিকে এগিয়ে চলল। তার পদধ্বনিতে ল্যাবের নীরবতা ভঙ্গ হলো। একের পর এক স্বয়ংক্রিয় দরজা খুলে যায়। তাদের সামনে উন্মুক্ত হলো এক অবিশ্বাস্য প্রযুক্তির জগৎ। আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার আর ন্যানো মেশিনের সারি, সব মিলিয়ে একটি আধুনিকত্ব গবেষণার যেখানে ভবিষ্যতের চিকিৎসা ও শক্তির অগণিত গবেষণা চলমান। অ্যাথেরিয়ান অবস্থা একেবারেই শোচনীয়। তার দেহ ছিল থমকে, শক্তি নিঃশেষিত, তার রক্তস্রোত অশক্ত হয়ে পড়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত। তবে তার মধ্যে কিছু শক্তি এখনও লুকিয়ে ছিল। ডক্টর আর্থার এক মুহূর্তের জন্য পেছনে ফিরে বললেন, এথিরিয়ানকে যদি বাঁচাতে হয় তবে কোনো এক শক্তিশালী ড্রাগনের শক্তি তার মধ্যে প্রবাহিত করতে হবে। এটাই একমাত্র উপায়। জ্যাসপার তার অন্ধকার চোখে গভীর চিন্তায় মগ্ন হলো। অ্যাথেরিয়ানের জন্য একমাত্র উপায় তার দেহে একটি শক্তিশালী ড্রাগনের শক্তির স্থানান্তর। তবে সেই শক্তি কোথা থেকে আসবে? তার মাথায় একটি দ্রুত চিন্তা আসলো। সে একাধিকবার চেষ্টা করেছে,
কিন্তু তা কোনোভাবেই সহজভাবে সম্ভব নয়। ডক্টর আর্থারের চোখে এক ঝলক আশার আলো দেখা দিল। আমার ল্যাবের উন্নত প্রযুক্তি দিয়ে এটি করা সম্ভব, কিন্তু এটা শুধুমাত্র সঠিক সময় ও শক্তি উপাদানের মাধ্যমে সম্ভব। জেসপার কোনো মতে দাঁড়িয়ে তার শরীরের মধ্যে থেকে শক্তির তরঙ্গ অনুভব করতে শুরু করলো। তার শরীরে অশান্তি চলছিল, কিন্তু সে জানত এথেরিয়ানকে বাঁচাতে এখন একমাত্র পথ এটাই। আমি ট্রান্সফার করব, জ্যাসপার গভীর কণ্ঠে বলল। এথেরিয়ানের মধ্যে আমার শক্তি প্রবাহিত করতে হবে। ডক্টর আর্থার দ্রুত সরঞ্জাম আর ন্যানো রোবটগুলি প্রস্তুত করার জন্য নির্দেশনা দিল। তিনি একটি শক্তিশালী বায়ো রিজেনারেশন চেম্বারের দিকে নির্দেশ করলেন। এটি ছিল একটি অত্যাধুনিক প্রযুক্তি বা জীবন্ত কোষের পুনর্গঠন করতে পারে। চেম্বারের মধ্যে স্নাতক প্রযুক্তির আর শক্তিশালী সেলুলার মেশিন ছিল, যা অল্প সময়ের মধ্যে শক্তি পুনরুদ্ধার করতে সক্ষম। জ্যাসপার ডক্টর আর্থার এথেরিয়ানকে নিয়ে সেই চেম্বারে প্রবেশ করল। জ্যাসপার তার শরীরের শক্তি একত্রিত করতে শুরু করলো। অদৃশ্য শক্তির তরঙ্গ বয়ে যাচ্ছিল তার শরীরের মধ্যে। এথেরিয়ানের শরীরে প্রবাহিত হওয়ার জন্য শক্তির অনুকণার প্রবাহ একত্রিত হচ্ছিল। এথেরিয়ানের রক্তে প্রবাহিত শক্তি পেতে একটি বিশেষ বায়ো এনার্জি কন্ট্রোল সিস্টেম ব্যবহার করতে হবে। এখন যন্ত্রপাতিগুলি কাজ শুরু করলো। একটি ক্রিস্টাল স্পিনার যা শক্তির তরঙ্গ সঞ্চালন করবে চেম্বারের মাঝখানে উজ্জ্বল হয়ে উঠল। ক্রিস্টালটির মধ্যে আলো পরিবর্তন হতে শুরু করলো, যার ফলে শক্তির তরঙ্গ দ্রুত এথেরিয়ানের রক্তে প্রবাহিত হতে শুরু করলো। এথেরিয়ানের কোষগুলি সংকুচিত হয়ে আবার প্রসারিত হতে লাগলো। তার শরীরের মধ্যে শক্তির রূপান্তর শুরু হলো। জ্যাসপার তার হাত বাড়িয়ে দিল আর তার ড্র্যাগন শক্তি সরাসরি এথেরিয়ানের ভেতরে প্রবাহিত হতে লাগলো। এতে শক্তি তরঙ্গ একাধিক কোষের মধ্যে প্রবাহিত হতে শুরু করলো আর তার শক্তি বৃদ্ধি পেতে থাকলো। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছিল, এথেরিয়ানের শরীর যতই শক্তি গ্রহণ করুক, তার নিজস্ব শক্তির পরিমাণ এখনও অনেক কম ছিল। তাই সঠিক সমন্বয় প্রয়োজন ছিল। ডক্টর আর্থার একটি বিশেষ মেশিন ব্যবহার করলেন, যা এথেরিয়ানের শরীরের প্রতিটি কোষের সাথে সঙ্গতি রেখে শক্তির ট্রান্সফার প্রক্রিয়া শুরু করলো। মেশিনের ভেতর থেকে একটি আলোকিত তরঙ্গ এথেরিয়ানের দেহের কোষগুলিতে প্রবাহিত হতে শুরু করলো। তার রক্তে দ্রুত ন্যানো রোবটগুলির প্রবাহ বৃদ্ধি পেল, যা শক্তির সঙ্গে তার শরীরের বিকিরণ আর পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলো। এই প্রক্রিয়া চলাকালীন ড্র্যাগনের শক্তি ক্রিস্টালগুলি কন্ট্রোল করছিল শক্তির সঞ্চালন। একে একে তারা শক্তির সম্পূর্ণ ধারায় প্রবাহিত হয়ে এথেরিয়ানের ক্ষতিগ্রস্ত কোষগুলো পুনর্জীবিত করতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যে এথেরিয়ানের শরীরের মধ্যে শক্তিশালী চাঞ্চল্য সৃষ্টি হতে লাগলো। জ্যাসপার ধীরে ধীরে মনোযোগীভাবে শক্তি সঞ্চালন করছিল। তার হাত দিয়ে শক্তির তরঙ্গ প্রবাহিত হচ্ছিল আর এথেরিয়ান গভীর নিঃশ্বাস ছিল।
তার শরীরে শক্তির অনুভূতি ফিরে আসছিল, আর রক্ত আরও উত্তেজিত হচ্ছিল, আর তার স্নায়ুতন্ত্র আবার সচল হচ্ছিল। এভাবে জ্যাসপারের শক্তি স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করলো আর তাকে নতুন শক্তি দান করলো। অ্যাথেরিয়ান ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে তার চারপাশে সব কিছু ঝাপসা লাগছিল, তবে আস্তে আস্তে দৃশ্যগুলো পরিষ্কার হতে শুরু করলো। তার শরীরে শক্তি ফিরে আসছিল, কিন্তু একেবারে প্রাকৃতিকভাবে নয়, একটি অন্য শক্তির ধারায়। সে অনুভব করলো কিছু একটা পরিবর্তিত হচ্ছে, কিন্তু তার শরীরে এখনও অস্থিরতা বিদ্যমান। ডক্টর আর্থার, যিনি অ্যাথেরিয়ানের দিকে নিবদ্ধ ছিলেন, স্নিগ্ধ কণ্ঠে বললেন, তুমি এখন ভালো আছো, কিন্তু তোমার শরীর এখনও একেবারে সুস্থ হয়নি। তোমাকে আরও কিছুদিন ড্র্যাগন রূপে ফিরে যেতে বিরত থাকতে হবে, অন্যথায় তোমার শক্তি আবার নিঃশেষ হয়ে যেতে পারে। অ্যাথেরিয়ানের মাথা নাড়ল। সে বুঝতে পারছিল যদিও তার শক্তি ফিরে এসেছে, তবুও পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। তার শরীরের প্রতিটি কোষে নতুন শক্তি প্রবাহিত হচ্ছিল, কিন্তু তা স্থায়ী করতে তাকে কিছু সময় দিতে হবে। এদিকে জ্যাসপার তার শক্তির অতিরিক্ত প্রবাহের প্রভাব অসুস্থ হয়ে পড়েছিল। তার শরীর ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছিল। যে সে জানত যে অ্যাথেরিয়ানের শরীরের শক্তি স্থানান্তর করার সহজ নয়। তার নিজেকে অনেক বেশি ক্ষতি করে ফেলেছে। তার গা হালকা ছিল, তবে মাথায় অদ্ভুত ঝাপসা অনুভূতি হচ্ছিল। চারপাশটা ঘুরে ঘুরে চলে যাচ্ছে। শরীরে প্রচণ্ড তাপ অনুভব হচ্ছিল। তার নিজের শক্তি নিজেকেই ধ্বংস করে ফেলেছে। এটা ঠিক নয়, জ্যাসপার নিজেকে বলতে থাকলো। আমি ঠিক আছি, কিন্তু সে শব্দে শেষ করতে পারল না। তার শরীরের প্রতিটি অঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দিচ্ছিল। জ্যাসপার ল্যাব থেকে সিঁড়ি বেয়ে ল্যাবের ছাদে চলে গেল। সেখানে হালকা বাতাস তাকে স্বস্তি দিতে চাইছিল। ছাদে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। পৃথিবীর আর আকাশ এক মুহূর্তে এক হয়ে গিয়েছিল, আর জ্যাসপার বুঝতে পারছিল তার শরীরের মধ্যে দুর্বলতা তাকে বড্ড বেশি জর্জরিত করছে। প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছে। ঘূর্ণায়মান মাথা নিয়ে সে অস্থিরভাবে নিঃশ্বাস নিল। তার পিঠে সমস্ত মাংস ক্লান্তিতে বুঝছিল, আর মাথার মধ্যে পেঁচানো অনুভূতিটি বাড়ছিল। ছাদের প্রশান্ত পরিবেশে জ্যাসপার এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে গেল। তার শরীরের অস্বস্তি, মাথার ঘূর্ণন, সব কিছু কিছুটা হলেও থেমে গেল। সে শুধু এক টুকরো শান্তি খুঁজছিল, আর হঠাৎ সেখানেই তার সামনে এক অসম্ভব দৃশ্য ঘটল। কোথাও থেকে যেন এক ছোট্ট পাখি উড়ে এসে তার হাতের তালুর মধ্যে স্থির হয়ে দাঁড়ালো। পাখিটি এতই ছোট যে এক টুকরো রেশমের মতো, অত্যন্ত নরম, প্রায় স্বচ্ছ। জ্যাসপার ঠিক বুঝতে পারছিল না কিভাবে এই পাখি তার কাছে এসেছে, কিংবা এর বিশেষত্ব কী। পাখিটি ছোট্ট রত্নের মতো, যা পৃথিবী থেকে সরাসরি তার হাতে এসে পড়েছে। তার অদ্ভুত রঙিন পালকগুলো কীরকম আলোকিত হয়ে উঠছিল। মনে হলো আকাশের তারাদের আলো তার শরীরে ফুটে উঠছে। জ্যাসপারের অনুপস্থিতি টের পেয়ে তখনই আলভিরা ধীর পদক্ষেপে ছাদে প্রবেশ করলো। তার মুখাবয়বে তীব্র আগ্রহ। জ্যাসপারের হাতে পাখিটিকে দেখেই বিস্ময় হয়ে বলল,
প্রিন্স অরিজিন, এটা তো সেই পাখি, পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি, হামিং বার্ড। জ্যাসপার অবাক হয়ে হাতের তালু আরও একটু উঁচু করলো। পাখিটি আরও স্পষ্টভাবে দেখতে পারল। তার চোখে এক অদ্ভুত মুগ্ধতা ভর করলো। এই ক্ষুদ্র জীবটি পৃথিবীর এক কোণায় এত ছোট অথচ কত সুন্দর! জ্যাসপারের চোখের সামনে মুহূর্তের জন্য একটি দৃশ্য ভেসে উঠল, যা তার মনকে গভীরভাবে স্পর্শ করছিল। যে মনে করলো সেই দিনটি, যেদিন প্রথমবার লেবের ভেতরে ফিওনার সামনে এসে তার ড্র্যাগন রূপে উপস্থিত হয়েছিল। ফিওনা তখন তার সামনে ছিল ঠিক যেমন এই হামিংবার্ড, ছোট্ট, কোমল আর রেশমের মতো নরম। ফিওনা তখন তার কাছে ঠিক এই ছোট্ট পাখির মতোই মনে হয়েছিল, কোমল, মিষ্টি আর এতটাই ছোট যে তাকে হাতের তালুতে ধরে রাখাও সম্ভব মনে হয়েছিল। তবে সেদিন তার ভেতর রাগের আগুন জ্বলছিল। সে ফিওনাকে কেবল প্রতিশোধের মাধ্যম হিসেবে দেখছিল, একটা পাখি যা সহজেই বন্দি করা যায়। কিন্তু আজ এই মুহূর্তে জ্যাসপারের মনে হলো সেই পাখির জায়গায় এখন যেন ফিওনাই রয়েছে, তার হাতের তালুর ভেতর। এই মেয়ে কেমন করে এত গভীরভাবে তার মন আর ইন্দ্রিয়কে আন্দোলিত করে ফেলল? জ্যাসপার নিঃশব্দে চোখ দুটি বন্ধ করল। অন্তরালের গভীরে তার স্মৃতির ভেতর ভেসে উঠল একটা কাল্পনিক মুহূর্তের চিত্র। ড্র্যাগন রূপে নিচের বিরাট শক্তিশালী অবয়ব, আর তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট নাজুক ফিওনা, সেই মেয়েটি যার উপস্থিতি তাকে প্রথমবারের মতো নিজের শক্তির ভার অনুভব করিয়েছিল। তার মন এই স্মৃতির গভীরে হারিয়ে গেল। কিভাবে ফিওনা তার দিকে তাকিয়েছিল, ভয়ে নয় বরং এমন এক জেদ আর কোমলতায় মেশানো দৃষ্টিতে যা ড্র্যাগনের তীব্র দহনে অনড় থাকতে পারে। জ্যাসপারের বুকের ভেতর হঠাৎ একটা ভারী অনুভূতি জন্মালো। সেই মেয়েটি তার হামিং বার্ড, যার কোমলতা তার রক্তে প্রবাহিত আগ্রাসী ঝড়কে শান্ত করেছিল। নিজের গভীর মনোভাব আর আকাঙ্ক্ষার জালে আটকে গিয়ে সে নিঃশব্দে ফিস ফিস করল, আমার হামিংবার্ড। তার কণ্ঠে এমন এক আকুতি মিশে গেল, এই কথাগুলো বলতে গিয়ে সে নিজেকেও ধরে রাখতে পারছে না। এই মেয়ে যে তার রাগের আগুনে পুড়ে যাওয়া একান্ত শীতল ছায়া, তাকে এত গভীরভাবে কিভাবে নিজের অন্তরে স্থান দিয়েছে। তার মুখের কোণে একটা ক্ষীণ হাসি ফুটল, একটা কষ্টের হাসি। ফিওনা তার শক্তির বিপরীত মেরু, তার অদম্য হৃদয়ের প্রথম পরাজয়। আলভিরা হতভম্ব হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল, তার চোখে অবিশ্বাস্য স্পষ্ট। সে যেখানে জ্যাসপারের দুর্বল হয়ে পড়া উচিত, সেখানে সে এক ছোট্ট পাখিকে দেখে এতটা খুশি হচ্ছে আর অদ্ভুতভাবে বিড়বিড় করছে। প্রিন্স আলভেরা শেষ পর্যন্ত বলল, আপনার তো মনে হয় শরীর খারাপ লাগছে। আমাদের এত উচিত আমাদের এখন উচিত রোয়ানা দেয়া। জ্যাসপার ধীর লয়ে পাখিটার দিকে চোখ রেখে বলল, হ্যাঁ আলভিরা, ঠিক বলেছ, তুমি যাও, আমি আসছি। আলভিরা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে ছাদ থেকে নেমে গেল। জ্যাসপার নরমভাবে পাখিটাকে উড়িয়ে দিল, আকাশে তাকে তার স্বাধীনতা উপহার দিল। একটা মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। দুর্বলতায় ভারী হয়ে থাকা শরীর সত্ত্বেও সে আরেকবার আকাশের দিকে তাকালো, সেখানে কিছু খুঁজল।
তারপর নিজেও ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো। অ্যাথেরিয়ান অবশেষে প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সে এখন দাঁড়িয়ে আছে, তার ধূসর নীল চোখ জোড়ায় এখনও ক্লান্তির মৃদু ছাপ। অ্যালভিরা আর থ্যারেনিয়াস ওর দিকে এগিয়ে এলো। অনেক দিনের এক অনিশ্চয়তার পরে তাদের প্রিয় বন্ধুকে ফিরে পেয়েছে। থেরেনিয়াস ওকে শক্ত করে জড়িয়ে ধরল, আর আলভিরা তার পিঠে এক বন্ধুত্বপূর্ণ চাপড় দিয়ে বলল, অবশেষে তোকে ফিরে পেলাম রিয়ন। ভেনাসে ওদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটি এই মুহূর্তে আরও গভীরভাবে প্রকাশ পেল। অ্যাথিবিয়ান কালো চুলে ছড়িয়ে থাকা হালকা আকাশি লোয়ারগুলো অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছিল। ওর ভেতরে জমে থাকা জীবন শক্তির নতুন প্রকাশ। তার বাদামি ঠোঁটজোড়া নিঃশব্দে এক ক্লান্ত কিন্তু তৃপ্তি মাখা হাসি ফুটিয়ে তুলল। এই দৃশ্যটি তাদের জন্য এক নিবিড় প্রতিজ্ঞার মতো, যে যাই হোক না কেন তারা একে অপরের পাশে থাকবে, জীবন আর সমস্ত সংকটের মুখোমুখি। জ্যাসপার লেবে পা রাখতেই তার চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। সামনে এথেরিয়ান দাঁড়িয়ে আছে, অনেকটা সুস্থ। এথেরিয়ান জ্যাসপারকে দেখে মুগ্ধ কণ্ঠে বলল, জেসু ভাইয়া! আর পরম আবেগে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। জ্যাসপার আলগোছে পিঠে হাত রেখে শান্ত গলায় জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস এখন? অ্যাথেরিয়ান নীল চোখে এক চিলতে হাসি ফুটল। হ্যাঁ ভাইয়া, আমি এখন পুরোপুরি ঠিক আছি, কিন্তু তুমি আমাকে বাঁচাতে নিজের শক্তি দিয়ে দিলে। তুমি তো দুর্বল হয়ে পড়েছো। জ্যাসপারের ঠোঁটে এক মৃদু হাসি এনে বলল, তোর ভাই কি তার ভাইকে মরতে দেবে? তুই ঠিক আছিস, সেটাই তো আমার সবচেয়ে বড় তৃপ্তি। ড্রাকনিস তোকে এভাবে সুস্থ দেখে কতটা খুশি হবে ভাবতে পারছিস? অ্যালভিরার কণ্ঠ শোনা গেল পেছন থেকে। হ্যাঁ প্রিন্স, কিন্তু আমাদের এখন এখান থেকে রওনা দেওয়া উচিত। জ্যাসপার একটু গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, ঠিক বলেছ। জ্যাসপার ডক্টর আর্থারের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করে। বিনয়ের সঙ্গে বলল, আপনাকে ধন্যবাদ ডক্টর আর্থার। আপনার সাহায্য ছাড়া আমার ভাইকে উদ্ধারের মিশন সফল করা অসম্ভব হতো। যদিও ডক্টর আর্থার জ্যাসপারের হিপনোটাইজের প্রভাবে অধীনে ছিল, তবু জ্যাসপার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করল না। অ্যালভিরা আর অ্যাথেরিয়ান নীরবে পাশে দাঁড়িয়েছিল, মুহূর্তটির গুরুত্ব অনুভব করছিল। কোনো জবাব না দিয়ে ডক্টর আর্থার স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মনে হলো তার কৃতকর্মের স্মৃতি আর কোনো অনুভূতিকে চাপিয়ে গেছে। জ্যাসপার একবার চোখ বুলিয়ে আশেপাশের প্রযুক্তি সজ্জিত ল্যাবের দিকে তাকালো, তার প্রতিটি কোণ মনে রাখার চেষ্টা করলো। এরপর সবাই একসঙ্গে ল্যাব ছেড়ে বেরিয়ে পড়ল, এক নতুন অধ্যায়ের দিকে অগ্রসর হতে। রাস্তায় সবাই ধীরে ধীরে হাঁটছিল। তাদের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব এখান থেকে দূরে সরে যাওয়া। অ্যাথেরিয়ান ছাড়া বাকিরা ড্র্যাগন রূপে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অ্যালভিরা থেরেনিয়াস একে একে বিশাল ড্র্যাগনে পরিণত হলো, তাদের ডানায় ছায়া পথের উপর পড়তে শুরু করলো। কিন্তু ঠিক তখনই জ্যাসপার ড্র্যাগন রূপ ধারণ করার জন্য প্রস্তুতি হচ্ছিল। হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। থেরেনিয়াস আর অ্যালভিরা সঙ্গে সঙ্গে মানবরূপে ফিরে এলো। এথেরিয়ান দ্রুত দৌড়ে এসে জ্যাসপারকে ধরে রাখলো, তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। জেসু ভাইয়া, ওঠো! তুমি কি শুনতে পাচ্ছ জেসু ভাইয়া? অ্যাথেরিয়ানের গলায় ভয় ফুটে উঠল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অ্যালভিরা নিচু হয়ে জ্যাসপারের
পালস পরীক্ষা করে বলল, প্রিন্সের অবস্থা ভালো মনে হচ্ছে না, আমরা এখানে আর দেরি করতে পারি না। থ্যারিনিয়াস গভীর গলায় বলল, আমি প্রিন্সকে নিয়ে যাই। এথিরিয়ান, তুই অ্যালভিরার পিঠে ওঠ, আমাদের এখনই উড়ে যেতে হবে। এথিরিয়ান আর অ্যালভিরা একসঙ্গে জ্যাসপারকে ধরে টেনে তুলল। তার নিথর শরীর ভারী হলেও তারা কোনোভাবেই তাকে মাটিতে পড়ে থাকতে দিতে রাজি নয়। ক্লান্ত হাত দুটো তুলে সাবধানে থ্যারিনিয়াসের গলায় জড়িয়ে দিল এথিরিয়ান। থ্যারিনিয়াস ধীরে ধীরে ড্র্যাগন রূপে ধারণ করলো। বিশাল ডানা ছড়িয়ে সে শক্ত পায়ে দাঁড়ালো। জ্যাসপার তার পিঠে নিস্তেজভাবে পড়ে রইল। একমাত্র থ্যারিনিয়াস শক্ত ডানা তাকে ভরসায়। আলভিরা দ্রুত নিজেও ড্র্যাগন রূপ নিল, আর রূপালি রঙের ডানা ঝলমল করে উঠল চাঁদের আলোয়। এথিরিয়ান তার পিঠে উঠে শক্ত করে আঁকড়ে ধরল, কোনোভাবেই পড়ে না যায়। চলো থ্যারেনিয়াস, গভীর গলায় বলল। আকাশে একসঙ্গে ডানা মেলে তারা উড়ে উঠল। বিশাল নীল সমুদ্রের উপর দিয়ে তারা ছুটে চলল। সময় তাদের পেছনে ধাওয়া করছে। আলভিরার চোখে চিন্তার ছাপ, অ্যাথেরিয়ানের মুখে গভীর সংকল্প। আর থ্যারেনিয়াস, সে জ্যাসপারকে তার পিঠে আগলে রেখেছে, মনে হচ্ছে নিজের জীবনের থেকেও মূল্যবান কিছু বহন করছে। আলভিরা আর থ্যারেনিয়াস ধপাস করে পাহাড়ের মাটিতে পড়ার পরই তারা তৎপর হয়ে উঠল। নিস্তেজ জ্যাসপারকে হাতে ধরে পাহাড়ের পথে নামালো। ভোরের আলো পাহাড়ের শিখর ছুঁয়ে যাচ্ছিল। পাহাড়ে কম্পনের শব্দেই অ্যাকোয়ারা আর ফিওনা বুঝে যায় তারা যে ফিরে এসেছে। অ্যাকোয়ারা তখনই লিভিং রুমে ছিল, কিন্তু ফিওনা নিজের কক্ষেই। পাহাড়ের ভূমি কাঁপিয়ে আগমন বুঝে অ্যাকোয়ারা দ্রুত বাইরে এলো। জ্যাসপারকে সেই অবস্থায় দেখে তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। তবে অ্যাথেরিয়ানকে দেখে তার চোখে এক ঝলক স্বস্তির ছায়া ফুটে উঠল। অ্যাথেরিয়ান ততক্ষণে দৌড়ে এসে অ্যাকোয়ারকে জড়িয়ে ধরেছে। তার ক্লান্ত চোখ আর ভাঙা কণ্ঠের মধ্যেও ছিল তীব্র আনন্দ। সে বুঝতে পেরেছে যে এই দুঃস্বপ্নের পথ পেরিয়ে তারা সবাই নিরাপদে ফিরেছে। সবাই মিলে জেসপারকে গ্লাস হাউসে নিয়ে গেল। ক্লান্ত আহত জেসপারকে বিছানায় শুইয়ে দেওয়ার সময় সবাই নীরব ছিল। তাদের চোখে উদ্বেগের ছায়া, কিন্তু হৃদয় ছিল আশার ক্ষীণ আলো। থ্যারেনিয়াস আর অ্যাথেরিয়ান দেরি করল না। জ্যাসপারকে শুইয়ে দিয়ে দুজন দ্রুত ল্যাবের দিকে রওনা দিল। তাদের লক্ষ্য একটাই, ড্রাকনিসের সঙ্গে যোগাযোগ করে এই পরিস্থিতির সমাধান খুঁজে বের করা। অ্যালভিরা দৃঢ় কণ্ঠে অ্যাকোয়ারাকে নির্দেশ দিল, তুমি সেই ভেষজ ওষুধটি তৈরি করতে শুরু করো। তবু আজ এই ঔষধ কাজ করবে কি না তা জানি না, তবু চেষ্টা করা দরকার। অ্যাকোয়ারা মাথা নেড়ে তৎক্ষণাৎ নিজের কাজে লেগে গেল। অ্যালভিরা একটু দাঁড়িয়ে থেকে চারপাশে তাকালো, নিশ্চিত হাতে চাইছে আর কিছু বাকি নেই। এরপর সে দ্রুত ফিওনার কক্ষের দিকে রওনা দিল। ফিওনা তখন বিছানায় চুপ হয়ে শুয়েছিল। দরজা খুলে আলভিরা ভেতরে ঢুকতেই তার গম্ভীর কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে শোনো। ফিওনা চমকে উঠে বসে জিজ্ঞাসা চোখে তাকালো। অ্যালভিরা এক মুহূর্ত থেমে বলল, প্রিন্সের কক্ষে যাও, আমি লেবে যাচ্ছি। হাউসে এই মুহূর্তে আর কেউ নেই, উনি কক্ষে একা, আর তার শরীর মোটেও ভালো নেই, ওনার পাশে কেউ থাকা দরকার।
ফিওনার মুখে চিন্তার ছাপ ফুটে এলো। এক মুহূর্ত অপেক্ষা না করেই সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। অ্যালভিরা ততক্ষণে কক্ষ থেকে বেরিয়ে ল্যাবের পথে পা বেরিয়েছে। ফিওনা ধীরে ধীরে পা ফেলতে ফেলতে জ্যাসপারের কক্ষে পৌঁছালো। জ্যাসপারের কক্ষে প্রবেশ করতেই তার চোখে পড়ল জ্যাসপার বিছানায় শুয়ে অচেতন, কপালে ঘামের বিন্দু। তার শরীর একদম দুর্বল হয়ে পড়েছে। ফিওনার মনটা ভীষণভাবে চিড়চিড়ে হয়ে উঠল। সতর্ক পায়ে এগিয়ে এসে ফিওনা ধীরে সুস্থে জ্যাসপারের পাশে বসে। ফিওনা নিঃশব্দে এক দৃষ্টি ফেলল জ্যাসপারের অচেতন মুখের ওপর। চাঁদের আলো আর কক্ষের মৃদু ল্যাম্পশেডের হালকা সোনালি আভা মিশে তার মুখটা আরও মলিন, আরও ক্লান্ত মনে হচ্ছিল। সেই অচেতন অবস্থায় জ্যাসপারের মুখে যে এক ধরনের গভীর অবস্থা মনে হচ্ছে, সে পৃথিবী থেকে দূরে চলে গিয়েছে। ফিওনার হৃদয়কে আরও অস্থির করে তুলল। ফিওনার মন আর শরীর এক অদ্ভুত আকর্ষণে আবদ্ধ হয়ে পড়ল। জ্যাসপারের শরীরে এর অবস্থা দেখে, তার অচেতন মুখ দেখে মনে এক অজানা জিজ্ঞাসা জেগে উঠেছিল। সেই দিনটি মনে পড়ছিল যখন জ্যাসপার অসুস্থ ছিল আর তার চুমুতেই সুস্থ হয়ে উঠেছিল। তখন সে জানতো না কি ঘটেছিল, কিন্তু আজ সব কিছু স্পষ্ট হয়ে উঠেছিল। ফিওনা তার হৃদয়ের গভীর অনুভূতির দিকে তাকালো। কোনো অদৃশ্য টান তাকে এই মুহূর্তে একদিকেই পরিচালিত করছে। সে জানতো একমাত্র এই চুমুই অসম্ভব তাকে সুস্থ করে তুলবে, আর কিছু নয়। তার অস্থির হাতে সে ধীরে ধীরে জ্যাসপারের মুখের কাছে এসে বলল, চোখে কিছু ছিল, কিছু অনির্দেশিত কিন্তু প্রগাঢ়। তখন এক নিঃশব্দ শক্তিতে বাধা পড়া তার ঠোঁট আস্তে করে জ্যাসপারের ঠোঁটের দিকে এগিয়ে গেল। এটা ছিল এক মুহূর্তের সিদ্ধান্ত। কোনো সন্দেহ বা দ্বিধা ছাড়া তার অজান্তেই হৃদয়ের তাগিদে সে জানতো এটাই একমাত্র উপায়। ফিওনা জ্যাসপারের ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট মেলালে অতি ক্ষুদ্র এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে গিয়েছিল। তার মুখ থেকে নিঃশব্দ একটি শ্বাস প্রশ্বাস বের হলো। তার সেই শ্বাসে কোনো এক অজ্ঞাত শক্তি ছিল। এটি ছিল না এক সাধারণ চুমু, এটা ছিল একটি অদৃশ্য যোগসূত্র, এক অপ্রত্যাশিত সংযোগ যা ফিওনার শরীরের ভেতরে থেকে বেরিয়ে এসে জ্যাসপারের শরীরে প্রবাহিত হচ্ছিল। এটা ছিল এক ধরনের মেলবন্ধন যা তার কোষের ভেতরে বায়োকেমিক্যাল প্রবাহ ছড়িয়ে পড়ছিল। এই শক্তি এক ধরনের জীবনদায়ী তরঙ্গ হয়ে জ্যাসপারকে শিরায় প্রবাহিত হতে শুরু করলো। ধীরে ধীরে জ্যাসপারের চোখের পাতা কাঁপতে শুরু করলো। তার দেহের প্রতিটি কোষ নতুন করে সচল হয়ে উঠছিল। তার শরীরে শক্তি ফিরছিল। ফিওনা খুব অল্প সময়ের জন্য হলেও অনুভব করল যে কিছু অসম্ভবভাবে জাদুকরি ঘটছে, আর তা তার নিজের চুমুর মধ্যেই। জ্যাসপার একটু একটু করে চোখ খুলল। তার মুখে এক গভীর অনুভূতি ফুটে উঠল। জ্যাসপারের চোখের পাতা ধীরে ধীরে সরে গিয়ে তার গভীর অলিভ গ্রিন চোখ দুটো ফিওনার দিকে তাকালো। সেকেন্ডের মধ্যে সময় থেমে গেল। তাদের দৃষ্টি একে অপরের মধ্যে আটকে গেল। ফিওনার বুকের ভেতর অস্বস্তির সঙ্গে এক অজানা টান উকি দিল। ফিওনা নড়তে চাইল, উঠে যাওয়ার প্রস্তুতি নিল। তার শরীরের প্রতিটি কোষে উত্তাপ ছড়িয়ে পড়েছে। কিছু একটা হচ্ছিল যা সে বুঝতে পারছিল না, কিন্তু তা সত্ত্বেও তার মন কোনোভাবেই থামছিল না। জ্যাসপারের চোখে ধীরে ধীরে একটি অন্ধকার টান ফুটে উঠল। তার হাত ফিওনার চুলের মুঠি হাঁকড়ে ধরে তাকে আরও কাছে টেনে আনলো। তার কানের কাছে আবেশী কণ্ঠে জ্যাসপার বলল, হামিংবার্ড, আরও বায়োকেমিক্যাল লাগবে। এরপর তার ঠোঁট ফিওনার ঠোঁটে আছড়ে পড়ল।
প্রথমে খুব ধীরে, এক ধরনের অপ্রত্যাশিত কোমলতা নিয়ে, তারপর এক মুহূর্তের মধ্যে চুম্বনটা গভীর হয়ে উঠল। ফিওনার শ্বাস আটকে গেল। তার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জমে গিয়েছিল। তার মধ্যে এক অদ্ভুত শিহরণ গড়িয়ে পড়ছিল। সারা দুনিয়া কেমন থেমে গিয়েছিল। আর শুধুমাত্র এই চুমু, এই স্পর্শ, এই টান একমাত্র সত্য হয়ে উঠল। জ্যাসপারের এক হাত ফিওনার কোমর থেকে তার পিঠ পর্যন্ত বিচরণ করে যাচ্ছে। প্রতিটি মুহূর্তে তার স্পর্শ আরও গভীর, আরও তীব্র হয়ে উঠল। ফিওনার শরীর শিহরণে কাঁপছিল। তার সমস্ত অনুভূতি একসঙ্গে জাগ্রত হয়ে উঠেছিল। জ্যাসপার তার চুল আরও শক্ত করে মুঠো চাপ দিল, তাকে আরও কাছে টানতে চায়, আর ফিওনার ঠোঁটের মধ্যে এক তীব্র চুম্বন রেখে নিজের সব কিছু উজাড় করে দেয়। জ্যাসপার তার ঠোঁটগুলো ফিওনার ঠোঁটে আরও গভীরভাবে স্থির করে ধীরে ধীরে নিজের ঠোঁটের গহ্বরে ফিওনার জিভকে টেনে নিল। তাদের শ্বাস একে অপরের মধ্যে মিশে গেলেও, আর জিভ ধীরে ধীরে ফিওনার জিভের সাথে মিলে এক অদ্ভুত অনুভূতির ভিড়ে দিল তাদের দুজনকে। তাদের ঠোঁট, এক জিভ একে অপরকে চুষে নিতে লাগলো। ফিওনার শরীর থেকে এক অস্বাভাবিক উত্তাপ বেরিয়ে আসলো। তার শ্বাস দ্রুত হতে লাগলো। তার চোখ বন্ধ হয়ে গেল। জ্যাসপার আরও গভীরভাবে তার ঠোঁটগুলো ফিওনার ঠোঁটে শুষে নিতে শুরু করলো। জ্যাসপারের তীব্র আবেগ তার নিয়ন্ত্রণে ছিল না। আকর্ষণ আর আবেগের এক গভীর ঢেউয়ে ভেসে গিয়ে জোরে কামড়ে ধরল ফিওনার নিচের ঠোঁট। ব্যথা, ফিওনার শ্বাস ভারী হয়ে উঠল। ফিওনার ঠোঁটের উপর তার স্পর্শ আগুনের মতো। প্রতিটি কামড়ে এত নতুন উত্তাপ ছড়াচ্ছিল। জ্যাসপার, যে এখনও এতটা উন্মুক্ত হয়নি, আজ ফিওনার প্রতি এক অবিরাম আকর্ষণে আটকে গেছে। অ্যাকোয়ারা ধীরে ধীরে করিডোর দিয়ে হেঁটে জ্যাসপারের কক্ষের সামনে আসলো। দরজাটা স্লাইডিং হয়ে খুলে যেতেই ভেতরের দৃশ্য দেখে অ্যাকোয়ারা চোখ মুহূর্তে বিস্ময়ে বড় হয়ে গেল। তার দৃষ্টিতে স্পষ্ট ফুটে উঠল জ্যাসপার আর ফিওনার এই গভীর মুহূর্ত, যা তার জন্য কল্পনাতীত ছিল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল তার চারপাশের পৃথিবী থেমে গেছে। তবে নিজের চেতনা ফিরে পেতে বেশি সময় লাগেনি। অ্যাকোয়ারা জানে, যদি এই দৃশ্য কেউ দেখে ফেলে, বিশেষত আলভিরা, তবে তা ফিওনার জন্য বিপজ্জনক হতে পারে। তার মন ছটফট করতে লাগলো, কিন্তু কি করবে তা বুঝে উঠতে পারছিল না। কক্ষে প্রবেশ করার সাহস তার হলো না। এই দৃশ্যের মাঝে নিজের উপস্থিতি প্রকাশ করলে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অ্যাকোয়ারা ধীরে ধীরে দরজার পাশে ঠায় দাঁড়িয়ে রইল। পাহারায় নিযুত এক নিঃশব্দ প্রহরীর মতো তার হাত ঘামছিল আর হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। মাথায় শুধু একটা চিন্তা ঘুরছিল, আলভিরা আর থ্যারেনিয়াস যেন এই মুহূর্ত এখানে না আসে। ফিওনার মনে ঝড় উঠছিল। জ্যাসপারের আচরণে সে উন্মাদনা, তা আগুনের মতো ছড়িয়ে পড়ছিল তাদের মধ্যে। জ্যাসপারের এমন উগ্র আচরণ ফিওনার কাছে এখন অসহনীয় লাগছিল। ছাড়ুন আমাকে, ফিস ফিস করে বলে উঠল ফিওনা। কিন্তু জ্যাসপারের চোখে অন্য এক পৃথিবীর প্রতিফলন। তার সবুজ চোখ দুটি আগুনের মতো জ্বলছিল, আর তার মুখে কোনো ভ্রুক্ষেপের ছাপ ছিল না। কিপ সাইলেন্ট হামিংবার্ড, গম্ভীর অথচ রুদ্রস্বরে বলে উঠল জ্যাসপার। তার কণ্ঠে এমন এক আধিপত্যের সুর ছিল যা ফিওনাকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। ফিওনা পুনরায় নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু জ্যাসপারের হাতের শক্তি ছিল অবিশ্বাস্য।
সে তার হাত দুটি শক্ত করে বিছানায় চেপে ধরছিল। ফিওনার সমস্ত প্রতিরোধ তার কাছে তুচ্ছ। ফিওনার হৃদয় দ্রুত ছুটছিল। তুমি যা ভাবছো আমি তা করতে যাচ্ছি না, জেসপার চাপা কণ্ঠে বলে উঠল। কিন্তু আমার ভেতর এমন কিছু চলছে যা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। ফিওনা বিভ্রান্ত আর আতঙ্কিত। জ্যাসপারের আচরণ মুহূর্তে বদলে গিয়েছে। এক উদ্ভ্রান্ত উন্মাদের স্রোত তাকে গ্রাস করছে। সে ফিওনার গলায় গভীরভাবে চুম্বন করছিল। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার ত্বকে শিহরণ জাগাচ্ছিল। সেই শিহরণে যেমন আকর্ষণ ছিল তেমনই ছিল ভয়। ফিওনার ঠোঁট জোড়ার পরে এবার তার গলার নরম ত্বকে জেসপারের ঠোঁটের স্পর্শ আরও গভীর হয়ে উঠল। ফিওনার ফ্রকের প্রান্ত হাঁটু পর্যন্ত নেমেছিল, যা জ্যাসপারের আকাঙ্ক্ষাতে আরও বেপরোয়া করে তুলল। এক হাতে ফিওনার দুহাত শক্ত করে বিছানায় চেপে ধরে রেখেছিল, আরেক হাত ধীরে ধীরে ফিওনার পায়ের থাইয়ের দিকে নিয়ে গেল, যেখানে তার স্পর্শ ফিওনার শরীরে উত্তেজনার তরঙ্গ সৃষ্টি করল। তার আঙ্গুলগুলো আলতো করে সেখানে হাঁচড় কাটতে লাগলো। এক অদ্ভুত অনুভূতিতে ফিওনার শরীর দুলে উঠল। সেই হাতের সঞ্চরণ ছিল কোমল, তবে ক্রমেই তা বদলে গেল অন্যরকম স্পর্শে। তার ধারালো নখ থাইয়ের উপর দিয়ে বয়ে গেল। ফিওনা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল, কিন্তু জ্যাসপারের উন্মত্ত শক্তির কাছে তা বৃথা। ফিওনার শ্বাস ক্রমেই দ্রুত হয়ে উঠছিল, তার প্রতিটি স্নায়ু জ্বলন্ত আগুনে মোড়ানোর মতো। জ্যাসপার তার দিকে ঝুঁকে এসে ধীরে ধীরে ফিওনার জামার হাতটি কাঁধ থেকে নামিয়ে দিল। ফিওনা বুকের কিছু অংশ উন্মুক্ত হয়ে পড়ল, যা চাঁদের আলো হালকা ঝলমল করে তুলল। ফিওনার মন স্নায়ুতে ভর করেছিল এক গভীর অস্বস্তি। জ্যাসপার তার গলার ঠোঁটের স্পর্শ রেখে লেহন করতে শুরু করলো। তার উষ্ণ স্পর্শ ফিওনার শরীরকে শিথিল করে দিলেও তার ভেতরের দ্বন্দ্ব তাকে আরও অস্থির করে তুলেছিল। ফিওনার আঙুলগুলো চাদরের কিনারা খামচে ধরল, তার চারপাশের এই অস্থিরতাকে দমন করার জন্য শেষ আশ্রয় খুঁজছিল। জ্যাসপার আরও এগিয়ে এলো। তার ঠোঁটের গভীর চুম্বন ফিওনার বুকের উন্মুক্ত জায়গায় অনুভূত হলো। সেই মুহূর্তে ফিওনা বুঝতে পারল তার শ্বাস প্রশ্বাসে এক ভিন্ন রকম অস্থিরতা এসে ভর করেছে। জ্যাসপার তার পিঠের ফ্রকে ভেদ করে কাপড় সরিয়ে পিঠে হাত ঢুকিয়ে দিল। তার হাতের উষ্ণ স্পর্শে ফিওনার সমস্ত শরীর ভেঙে পড়ছিল, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শক্তি তার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল। ফিওনার চোখে জল জমতে শুরু করলো। তার ভেতরের সমস্ত অনুভূতি জট পাকিয়ে যাচ্ছে। প্রতিরোধের চেষ্টা, অসহায়তা আর সেই রহস্যময় আকর্ষণের তীব্রতা যা তাকে থমকে দিয়েছে। জ্যাসপার ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। তার চোখে আগুনের মতো একটি কামুক দৃষ্টি ঝলসে উঠল। তার তীক্ষ্ণ দৃষ্টি ফিওনার মুখ থেকে ধীরে ধীরে তার উন্মুক্ত গলার দিকে নামতে থাকলো, প্রতিটি মুহূর্তে তাকে আরও গভীরভাবে গ্রাস করার ইঙ্গিত দিচ্ছে। ফিওনা ভয়ে আর দ্বিধায় কুঁকড়ে গেল। সে জানে সামনে কি আসতে চলছে, কিন্তু তার মস্তিষ্ক আর শরীর তাকে একযোগে প্রতিহত করতে পারছে না। জ্যাসপার পুরোপুরি শার্ট খুলে ফেলে যখন তাকে সরাসরি দেখল, তার চেহারায় এক অসীম আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠল। ফিওনার গলা শুকিয়ে গেল। জ্যাসপার তার দীর্ঘ মসৃণ আঙ্গুল ফিওনার কপালে আলতোভাবে রাখল। সেই আঙুল ধীরে ধীরে নেমে এলো
তার নাকের ওপর। ফিওনার ত্বকের প্রতিটি কাঁপনকে নিজে দখলে নিল। তারপর তার আঙুল থামল ফিওনার নরম ঠোঁটের কিনারায়। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি ফিওনার চোখে আটকে রইল। সে তার ভাবনার গভীরতম কোণ পর্যন্ত দেখতে চাইছে। তারপর কোনো তাড়াহুড়ো ছাড়াই তার আঙুলটি ঠোঁটের উপর স্লাইড করতে শুরু করলো। প্রতিটি স্পর্শে ফিওনার অচেনা অনুভূতিগুলোকে আরও জাগিয়ে তুলছে। জ্যাসপারের শরীরে প্রতিটি কোষ আগুনে জ্বলে উঠেছে। দীর্ঘ 28 বছর ধরে তার শরীরে আটকে থাকা সমস্ত আবেগ, কামনা আর আকাঙ্ক্ষা আজ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছে, আর প্রতিটি শ্বাস তার উত্তেজনার মাত্রা বাড়িয়ে তুলছে। টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে তার রক্ত আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তার চোখে এক প্রচণ্ড কামনার ঝলক ফুটে উঠেছে, যা নিয়ন্ত্রণহীন হয়ে তাকে ফিওনার দিকে টানছে। জ্যাসপার বুঝতে পারছে না এই অনুভূতি তার জন্য নতুন এক অভিজ্ঞতা, যা এতদিন তার জন্য নিষিদ্ধ ছিল। জ্যাসপার উপস্থিত, তাহার কোমলতা, তার নীরব প্রতিরোধ, সব কিছুই জ্যাসপারের ভিতরে জমে থাকা সমস্ত ইচ্ছার বিস্ফোরণ ঘটাচ্ছে। দীর্ঘকাল ধরে জমে থাকা সেই শারীরিক তৃষ্ণা আজ মুক্তি চাইছে, আর তার সমস্ত মনোসংযোগ এখন শুধুই ফিওনার দিকে। গ্লাস হাউসের বাইরে অ্যালভিরা, থ্যারেনিয়াস আর অ্যাথিরিয়ানের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। তাদের তীব্র তর্কের সুর আর অ্যাকুয়ারার চাপা কণ্ঠ ফিওনার কানে পৌঁছায়। প্রিন্স সুস্থ হয়ে গেছে, আর এই মুহূর্তে তার কক্ষে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছেন, অ্যাকুয়ারা জোরে জোরে বলল। ফিওনা আতঙ্কে জ্যাসপারকে ঝাঁকাতে শুরু করলো। কাপা গলায় বলল, ওরা চলে এসেছে, ছাড়ুন আমাকে। জ্যাসপারের চোখে হঠাৎ বোধোদয় হলো। তার মনে হলো এক গভীর ঘুম থেকে জেগে উঠেছে। পরবর্তী পার্টে কি হবে সেটা জানার জন্য আমাদের সাথে কন্টিনিউ থাকুন। ধন্যবাদ সবাইকে।